মেয়েটার কথা শুনে সবাই চমকে যায়, কিন্তু কেউ কাছে আসার সাহস পায় না, কারণ আকাশ হলো এমপির ছেলে। আকাশই সবসময় ঝামেলা করে বেড়ায়, এবার ঝামেলাটা অনেক বেশি বড় হয়েছে। আকাশ রেগে বলে, শালি, তোকে না বারণ করলাম সবার সামনে বলবি না? তুই কথা শুনিসনি? আসলে তোর বোনকে নয়, তোকে ধর্ষণ করা দরকার ছিল, তাহলে আজকে এমনটাই হতো না। আমার বোনকে হাসপাতালে অবধিও নিতে দাওনি। আমাকে মারলেও তোমাদের শাস্তি একদিন হবেই। ওই ছেলে, সামনে থেকে সরে যা, না হলে তোকে আগে মারবো। নিলয়ের দিকে তাকিয়ে কথাটা বলল আকাশ। নিলয় এতক্ষণ ভয় পেয়েছিল, কিন্তু মেয়েটার কথা শুনে নিলয়ের মাথাটা রাগে কেমন ঝিমঝিম শুরু করে। নিলয় মেয়েটাকে বলে, আপনাকে চিনি না, তবে আমি কথা দিচ্ছি আপনার বোনকে হাসপাতালে নিয়ে যাব। আপনি থানাতে যেও ওদের নাম কেস করে আসবেন। হা 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 হা, বুঝতে পেরেছি তোর মরার ইচ্ছে হয়েছে। আমাদের নামে পুলিশের কাছে কেস করলে পুলিশ সেই কেস কখনো গ্রহণ করবে না। চিনিস না আমি কে? আমি আকাশ পুরো কথাটা শেষ করতে পারে না। নিলয় এগিয়ে এসে আকাশকে পেটে এ জোরে একটা ঘুষি দেয়। আকাশ এক হাত পিছিয়ে এসে বমি করে দেয়, তারপর মাটিতে ধপ করে পড়ে যায়। সবাই হাঁ করে তাকিয়ে থাকে নিলয়ের দিকে। নিলয় তার কাঁধে থেকে ব্যাগটা খুলল, মেয়েটার হাতে দেয় ব্যাগটা। আরেকটা ছেলে এগিয়ে আসে নিলয়ের দিকে। নিলয় তাকে জোরে একটা লাথি দেয়। ছেলেটা দূরে গিয়ে পড়ে। বাকিরা ভয় পেয়ে ওদের দুজনকে নিয়ে ভার্সিটিতে থেকে চলে যায়। নিলয় সহ বাকি স্টুডেন্টরা মেয়েটার কাছে আসে। নিলয় বলে, কি হয়েছে বলুন তো? মেয়েটা কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে সে। মেয়েটা বলে, আমার নাম তানিয়া, আমার বোনের নাম টিয়া। আমরা দুই বোন। আমার মা ফারহান নামের ছেলেটার বাড়িতে কাজ করে। ছেলেটা আকাশের বন্ধু। ওদের দুজনকেই আপনি মেরেছেন। আমার ছোট বোন রোজ আমার মায়ের সাথে দেখা করতে যেত। গতকাল রাতে আমার মায়ের শরীর খারাপ হয়। আমি তখন বাড়িতে ছিলাম না। আমার ছোট বোন যায়, সে প্রায়শই যেত। গতদিন বৃষ্টি হচ্ছিল। আমার বোন যখন আমার মায়ের বাকি কাজগুলো করে বাড়িতে ফিরবে, তখন অনেক বৃষ্টি। একটা গাড়ি আসে বাড়িতে। গাড়ির ভেতরে ওরা 5 জন ছিল। বাড়িতে ঢোকে না ওরা। গাড়ির ভেতরেও ওরা বসে ড্রাগস নিতে থাকে। আমার ছোট বোন বারান্দায় এসে দাঁড়ায়। মা তখন ওকে বলে, আমার বোন বলে, 5 মিনিটের রাস্তা, গরম পড়েছে, ভিজলে কিছু হবে না। যাই মা, আপু একা থাকবে বাড়িতে। আপুর এক্সাম ছিল, বাড়িতে আসতে লেট হবে। তখন সন্ধ্যা হয়ে গেছে। আমার বোন বের হয়। সে ভিজে যায়। আমার বোন যখন চলে আসবে, এমন সময় গাড়ির ভেতর থেকে ফারহান ডাক দেয় আমার বোনকে। আমার বোন দাঁড়ায়। ফারহানকে সে চেনে। টিয়া, কোথায় যাচ্ছিস ভিজতে ভিজতে? বাড়ি যাচ্ছি ভাইয়া, মা অসুস্থ ছিল, তাই এসেছিলাম। তোর বোন কোথায়? আপুর পরীক্ষা ছিল, আসতে পারিনি। ভিজে ভিজে না যে গাড়ির ভিতরে ভাই, কিছু সময় বসে থেকে কমলে তারপর যাস। না, যেতে পারবো আমি। আরে আই তো। ফারহান আমার বোনের হাত টেনে গাড়ির ভেতরে তোলে। তারপর সে দেখতে পায় গাড়ির ভেতরে আরও ছেলেরা বসে আছে। ক্লাস 5-এ পড়ে আমার বোন। সবে ওড়না পড়তে শুরু করেছে। ওরা গাড়ির ভিতরে মিউজিক ছেড়ে দেয়, ভলিউম বাড়িয়ে গাড়ির দরজা আটকে দেয়। আমার মা সবটা দেখে। বাহিরে আসে অসুস্থ শরীর নিয়ে। আকাশ নামের ছেলেটা আমার মায়ের মাথায় জোরে আঘাত করে। তারপর সে ভেতরে আসে। থিয়ার মুখ ওড়না দিয়ে বেঁধে দেয়। তারপর ওরা গা থেকে সব কাপড় খুলে ফেলে। ওরা নেশায় বুঁদ হয়েছিল। ফারহান, আমার মাথা কাজ করছে না, একদম পচি জিনিস। ও, দৌড়লেই কারেন্ট লাগে। আরে খেতে ইচ্ছে করছে, এসব জিনিস খেতে হয়, না হইলে উপরওয়ালা মাফ করবে না। এটা আমাদের হক। শালা, তোর জন্য কাজের মহিলা মেয়েকে নিয়ে মজা করতে চলেছি। যদি কেউ জানতে পারে কি হবে ভেবেছিস? আম্মা, আমাকে চিনো না? থানা, পুলিশ, ভার্সিটি, মাঠ সব একা সামলে নিয়ে চলি। এসব মাল খেতে এসে যদি ঝামেলাতে পড়তে হয়, তাহলে কি বা ছিড়লাম? শুরু করিস না কেন? মামা, আমি একটু টাচ করি, আমার হাত পা কাঁপছে, একটু ধরবো ওর? দূর হিজড়া যা, ভাগ। আকাশ কথাটা বলে টিয়ার শরীরে হাত দেয়, আস্তে করে চাপ দেয়। আবেশে চোখ বন্ধ করে ফেলে। একে একে বাকি 4 জনই টিয়ার সঙ্গে। টিয়া করে কাঁদতে থাকে। সে হাত পা ছোড়াছুড়ি করতে থাকে। ওড়না দিয়ে টিয়ার হাত পা বেঁধে দেয়।
বাকি দুজন পা ধরে রাখে। প্রথমে আকাশ, তারপর ফারহান, তারপর বাকি তিনজন একসাথে আমার বোনকে ধর্ষণ করে। গাড়ির ভিতরে নেশা করে আর জোরে মিউজিক ছেড়ে দিয়ে আমার বোনকে ওরা একবার নয় 5 বার ধর্ষণ করে। আমি বাড়িতে এসে দেখি টিয়া নেই। অপেক্ষা করছিলাম, সে ফিরছিল না বলে মাকে ফোন করি। মা ফোন ধরে না। আমি ছাতা নিয়ে এগিয়ে আসি। আমার মা কখনো আমার ফোন রিসিভ করে না, এমনটা হয়নি। আমি এগিয়ে এসে দেখি মা গাড়ির পাশে পড়ে আছে। আমার মা কখনো আমার ফোন রিসিভ করে থাকেনি। আমি এগিয়ে এসে দেখি আমার মা গাড়ির পাশে পড়ে আছে। আমার মায়ের মাথা থেকে রক্ত পড়ছে। আমি ছাতা ফেলে দিয়ে দৌড়ে আসি সেখানে, চিৎকার করি। তখনই গাড়ির ভেতর থেকে ওরা বের হয়। আমার বোনকে ওই অবস্থায় দেখি, ওর যেন হুঁশ নেই। আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। কেঁপে কেঁপে উঠতে থাকে আমার বোন, মুখ দিয়ে ফেনা বের হয়ে গেছে। আমি জোরে চিৎকার করি। আমার চিৎকার শুনে বাড়ি থেকে মানুষজন এগিয়ে আসে, কিন্তু আকাশেরা আমাকে মারে অনেক। আমার বোনকে ওরা আটকে রেখেছে। আমি রাত থেকে পালিয়ে বেঁচেছি। আজকে থানাতে যাবার সময় ওদের সামনেই পড়ি। আমি কোন দিকে যাব জানি না। ভয়ে ভার্সিটির ভেতরে এসে প্রবেশ করি। আমার বোনকে বাঁচাও তোমরা। তানিয়ার কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। এমন একটা কাজ করতে পারে মানুষ? এদের সম্মুখে ফাঁসি হওয়া উচিত, কিন্তু কিছুই করার নেই। ওদের দল ক্ষমতাতে, ওদের পাওয়ার এখন, টাকাও আছে, যে কোনোভাবেই ওরা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরতে পারে। নিলয় তানিয়ার হাত ধরে বলে, চিন্তা করবেন না, আমার সাথে চলেন। পার্ট 9। চিন্তা করবেন না, আমার সাথে চলেন। আপনার বোনকে আমি হাসপাতালে নেবার ব্যবস্থা করছি। ফারহানের বাড়ির ঠিকানা দেন। নিলয় ভিড় ঠেলে বাহিরে আসে। তানিয়া থেকে ঠিকানা নিয়ে ওর টিমমেটদের ফোন করে। হ্যাঁ নিলয়, বলো। মিশনের প্রথম দিন, অথচ আজকে একটা ঘটনা ঘটেছে। আমাদের কাজ সহজ হয়ে গেছে। আমরা এবার পুরোপুরি মিশন সরাসরি অংশ নিতে পারবো। আগে তো ছদ্মবেশে এসেছিলাম, তবে হ্যাঁ সাকিব, তুমি নিজের দায়িত্ব নিবা। বাকি আমরা 9 জন ছদ্মবেশেই থাকবো। একটা ঠিকানা দিচ্ছি, জলদি চলে যাও। সেখানে 12 বছরের এক মেয়েকে 5 বার গণধর্ষণ করা হয়েছে। তাকে উদ্ধার করবে, আর যে বাধা দেবে তাকে লাঠি দিয়ে পেটাতে থাকবে, তা সেই যেই হোক। ঠিক আছে। মনে রাখবে, এই মিশনের সত্য হলো আমরা যা খুশি করতে পারবো, তবে সেটার লিমিটের ভিতর থেকে। সো গো ফাস্ট অ্যান্ড টেক অ্যাকশন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাও। দরকার হলে ডাক্তারকে তুলে নিয়ে যাও সেখানে। ইমার্জেন্সি কেস কিন্তু। ইয়েস নিলয়, আই এম গোয়িং নাও। নিলয়ের কথা শুনে সাকিব ফোন কেটে দেয়। কিছু ফোর্স নিয়ে সাকিব 5 মিনিটের ভিতরে এক গাড়ি সেনাবাহিনী নিয়ে হাজির হয় ফারহানের বাড়িতে। ওদিকে নিলয় বলে, বন্ধুগণ, আমাদের এই শাস্তির বিচার চাই। যে কেউ এভাবে অন্যায় করে পার পাবে না। চলেন আমরাও যাই ওদের বাড়িতে। নিলয়ের কথা শুনে কেউ এগিয়ে আসে না, তবে রাকিব আসে। রাকিব, নিলয় আর তানিয়া 3 জন একসাথে আসে ফারহানের বাড়িতে। সাকিবও এসেছে ফোর্স নিয়ে। সেনাবাহিনীকে ফারহানের বাড়ির দারোয়ান ঢুকতে দেয় না, কারণ এটা মেয়ের বাড়ি। কিন্তু সেনাবাহিনী গ্যাস বোম ছুড়ে জায়গা ফাঁকা করে। তারপর বাড়ির গেট ভেঙে ভিতরে আসে। ভিতরে এসে দেখতে পায় একটা গাড়ি, আর গাড়িতে ঘিরে আছে কয়েকজন মানুষ। সাকিব এগিয়ে যায়, কাজের মহিলাকে খুঁজতে থাকে, কিন্তু তাকে পাওয়া যায় না। মেয়রের স্ত্রী শাহিনা বেগম বলে, আপনারা কি ডাকাত? হ্যাঁ, এইভাবে গেট ভেঙে ভেতরে আসছেন কেন? কি সমস্যা? মানুষজন দেখবে তো নাকি? আমাদের কাছে খবর আছে ওখানে তিয়া নামের 12 বছরের মেয়েকে গণধর্ষণ করা হয়েছে। এই গাড়ির ভিতরে মেয়েটাকে ধর্ষণ করেছে। সরুন সামনে থেকে। আপনারা কি মালটাল খান? হ্যাঁ, বলা নায়িকা অনাইভাবে এসেছেন, আর আপনি ভুলভাল খবর নিয়ে আসছেন। মাইক্রো আমার ছেলের, সে তো বাড়িতে নেই। সরেন, গাড়ি দেখতে দেন। সাকিবরা এগিয়ে যায় সেদিকে। তারপর গাড়ির কাছে এসে দেখে গাড়ি একদম ঠিকঠাক, সেখানে কিছুই নেই। 3-4 জন সবকিছু ঠিকঠাক মতো খুঁজেও কোনো কিছুই পাওয়া যায়নি। তবে কি ভুল ইনফরমেশন ছিল? নিলয় তো কখনো ভুল ইনফরমেশন দেবে না। এমন সময় তানিয়ারা ভিতরে প্রবেশ করে, কাঁদতে কাঁদতে দৌড়ে আসে সেই দিকে। নিলয় মিডিয়ার লোকেদের ফোন করে ডেকে এনেছে। তানিয়াকে ভিডিও করছে সবাই। সে কাঁদতে কাঁদতে গাড়ির কাছে আসে। আমার বোন কোথায়? আমার মা কোথায়? দেখ সামরি, ফালতু কথা বন্ধ কর। তুই এদের নিয়ে এসেছিস তাই না?
সাংবাদিক ডেকেছিস তুই, কিন্তু তুই এসব মিথ্যে কেন রটাচ্ছিস? মিথ্যা। আমি নিজের চোখে দেখেছি, আমার মা পড়েছিল এখানে, ওর মাথায় রক্ত লেগেছিল। আমার বোনকে গাড়ির ভেতর ছিল, আমার বোন গাড়ির ভেতর ছিল, সে এতক্ষণে হয়তো মারাও গেছে। আমার বোন কোথায়? গাড়ির ভেতর এসেছিল, আমার বোনকে ধর্ষণ করেছে, আমি নিজের চোখে দেখেছি। আমার বোনকে আর মাকে তোরা কোথায় সরিয়েছিস? ফালতু কথা বন্ধ কর। তোর মা 2 দিন হলো কাজেই আসেনি, দেখ কোথায় গিয়েছে। আমার ছেলেকে ভাসাবি না। তোর ছেলে নয়, শুধু আকাশ আছে, এমপির ছেলে, বাকিরা চেয়ারম্যান ছাত্রনেতার ছেলে। ওরা 5 জন আমার বোনকে ধর্ষণ করেছে। আমার বোন কোথায়? চুপ কর, একটা বাজে কথা বলবি না, নাহলে মেরে তোর গাল বাঁকা করে দিব। চুপ করুন আপনি। সে মিথ্যা কেন বলবে? কত বছর কাজ করেছে আপনার মা? 5 বছরের বেশি। শুনুন মিসেস শাহিনা, তার মা 5 বছর ধরে কাজ করছে। সে এতদিন অভিযোগ করেনি, আজকে কেন করলো? স্যার দেখুন, শীতের উপরটা ভেজা, হয়তো রক্তের দাগ ছিল, সেটা মোছার জন্য ভিজাতে হয়েছে। আর দেখুন, গাড়ির দরজার দাগ পড়ে আছে, মনে হচ্ছে নখের দাগ। হয়তো মেয়েটা পায়ের নখ গাড়ির দরজায় লাগছিল, প্রমাণ তো পাওয়া যাচ্ছে। নিলয় সবার ভেতর থেকে কথাটা বলে। তারপর নিলয়ের কথা শুনে সবাই ঘুরে নিলয়ের দিকেই তাকায়। নিলয়ের দৃষ্টিতে ছোট ছোট জিনিস এড়ায়নি। সাকিব নিলয়ের দিকে তাকায়, ইশারায় নিলয় বলে, শাহিনাকে পিটাও। সাকিব মহিলা অফিসারের দিকে তাকালো। মহিলা অফিসার হাতে লাঠি নিয়ে এগিয়ে আসে শাহানার দিকে। শাহিনা বলে, দেখুন, আপনারা বেশি বাড়াবাড়ি করছেন। রাস্তার কোনো ছেলের কথা শুনে আপনারা অ্যাকশন নিতে পারেন না। আমার গায়ে হাত দিবেন না। আমার হাজবেন্ড কিন্তু মেয়র, ভালো হবে না বলে দিচ্ছি। মারিয়া, অ্যাকশন। সাকিবের অর্ডার পেয়ে মারিয়া নামের অফিসার গায়ের সব জোর দিয়ে শাহিনাকে বেধড়কভাবে পেটাতে শুরু করে। 2-3 মিনিট মার খাবার পর শাহিনা থামতে বলে। ব্যথায় চিৎকার করতে করতে বলে, তানিয়ার মা রুমে আটকানো আছে। টিয়া মরবে বলে আমি তাকে হাসপাতালে পাঠিয়েছি। অন্তত যেন সে বেঁচে থাকে, কোনো সমস্যা না হয়। ওদের মাকে ভয় দেখিয়েছি যেন কিছু স্বীকার না করে। আমাকে আর মারবেন না, আমাকে ছেড়ে দিন। এমন সময় পুলিশ আসে সেখানে, কিন্তু যেখানে সেনাবাহিনী উপস্থিত আর সেটা তারা নিজ থেকে কেসটা দেখছে, সেখানে পুলিশ এসে কী করবে? সাকিব সাফ জানিয়ে দেয় কেসটা সেনাবাহিনীই দেখবে, পুলিশের কাছে যাবে না। পুলিশ যেন নাক না গলায়। পুলিশ আর কিছুই বলেনি। তানিয়ার মাকে উদ্ধার করা হয়। তানিয়ার মা সব কিছু সত্য বলে। সেখান থেকে তিয়াকে খুঁজে বের করা হয়। সে হাসপাতালে মরমর অবস্থায়। 12 বছরের এক মেয়েকে 5 জন মিলে গণধর্ষণ করা হয়েছে। খবরটা এখন পুরো বাংলাদেশেই ছড়িয়ে পড়েছে। এমপি মাসুদ দাঁড়িয়ে আছে, সামনে আকাশ, ফারহান, নয়ন, সুজন, নাজিম দাঁড়িয়ে আছে। মাসুদ এসে আকাশের গালে ঠাস ঠাস করে 2টা চড় বসিয়ে দিল। আকাশ গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। মাসুদ চিৎকার করে বলে, তোরা কি পাগল? কি করেছিস তোরা? বাচ্চা মেয়েকে দর্শন করেছিস? তোদের অনুমতি এত জঘন্য কেন? দর্শন করার কি দরকার তোদের? পার্টি দিবি, সুন্দরী বান্ধবীরা আসবে, তাদের নিয়ে ফুর্তি করবি, অথচ তোরা ক্লাস 5-এ পড়া বাচ্চা মেয়ের সাথে সি। সরি বাবা, আসলে সেদিন নেশাতে ছিলাম, ড্রিঙ্কস করছিলাম, ইয়াবা নিচ্ছিলাম, বৃষ্টিও হচ্ছিল। আমাদের চোখের সামনে দিয়ে তখন মেয়েটা ভিজতে ভিজতে যাচ্ছিল, গা থেকে ওড়না সরে যায়, মাথা আর কাজ করেনি। ফারহানকে বলেছিলাম মেয়েটাকে ডাকতে, সে ডাকে। মেয়েটাকে গাড়ির ভিতরে নিয়ে আমরা সবাই একটা নেশার মধ্যে পড়ে কাজটা করে ফেলেছি। কিন্তু বিশ্বাস করো, আমরা খুব বেশি জোরে কিছু করিনি, খুব নর্মাল ছিল, কিন্তু মেয়েটা বেশি নড়ছিল, তাই মাঝে মাঝে গলা টিপে ধরছিলাম। আমাদেরকে বাঁচাও বাবা। আকাশের কথা শুনে মাসুদ আরও 2টো চড় দেয় ওদের সবার গালে। তারপর উনি চেয়ারে গিয়ে বসে। ঘটনা এখন উত্তাল, কারণ এমপি, মেয়র, চেয়ারম্যানের ছেলেরা এই কাজটা করেছে। সেই জন্য ঘটনা এখন অনেক বেশি দূরেই ছড়িয়ে যাচ্ছে। মাসুদ কল দেয় পুলিশ অফিসারকে, আকাশদেরকে বাড়ি থেকে বের করে দেয়। পুলিশের হেফাজতে তুলে দেয় মাসুদ ওদের, কারণ মাসুদ জানে যদি জনগণ ওদেরকে খুঁজে পায় তাহলে গণধোলাই খাবে, আর সেখানেই ওরা মরবে। আকাশদের যদি পুলিশের কাছে রাখা হয় তবে মাসুদ যে কোনো সময় ওদেরকে ছাড়িয়ে নিতে পারবে। পুলিশ অফিসার যখন আকাশদের নিয়ে বাইরে বের হয় তখন সাংবাদিক এসে পুলিশদেরকে ঘিরে ধরে। দেখুন, দর্শনকারী যে হোক তাকে শাস্তি পেতে হবে।
তাই এমপির ছেলে বলে তাকে ছাড় দেওয়া হবে না। তাদেরকে আমার বাড়ি থেকে আটক করেছি, তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে। পুলিশ ওদেরকে নিয়ে চলে যায় থানায়। মাসুদ তার লোকেদের ফোন করে আর তার নাম মিজান। মিজান, খোঁজ নে, হঠাৎ সেনাবাহিনী যেন আসলো। সেনাবাহিনী আসা মানে ঝামেলা। বর্ডার থেকে আমার যে মাল আসা যাওয়া হয় সেখানে অনেক কাহিনী ঘটে। সেনাবাহিনী যেন বেশি দূর না এগিয়ে আসতে পারে, তাহলে সমস্যা। কেচে করে সাপ বের হবে। চিন্তা নেই স্যার, আমি সব দেখছি। সেনাবাহিনী কোথায় থেকে খবর পেল? সেনাবাহিনী কিন্তু সহজে কিছু ছাড়বে না। বুঝতে পেরেছি স্যার, পুলিশ ঘুষ নিলেও নিতে পারে, কিন্তু সেনাবাহিনী দেশের জন্য নিজের জীবনও দিতে পারে। তাই একটু সাবধান, আমি বাকিটা দেখব। মিজান ফোন কেটে দেয়। তানিয়া মেয়েটা হঠাৎ ভার্সিটিতে আসে পালিয়ে, তারপর সেখানেই ঝামেলা হয়। কার সাথে ওদের ঝামেলা হয়েছিল মিজান সেটার খোঁজ নিতে ভার্সিটিতে আসে। কেটে যায় 1 সপ্তাহ। নিলয় ভার্সিটিতে এসেছে। সে হেঁটে যাচ্ছে সামনের দিকে, হঠাৎ 3টে বাইক আসে ভার্সিটিতে। কালো রঙের বাইক, মাথায় কালো হেলমেট পরা সবার, মোট 5 জন। ওরা সোজা এসে নিলয়ের সামনে দাঁড়ায়। নিলয় থেমে যায়। ওরা বাইক থেকে নামে, মাথা থেকে হেলমেট খুলে নিলয় দিকে এগিয়ে আসে। নিলয় অবাক হয়, কারণ এরা আকাশদের দেখে নিলয় বুঝতে পারে না এরা কিভাবে এত দূর বাহিরে বের হয়ে আসলো। নিলয় বুঝে ফেলেছে সবই টাকার খেলা। কী রে মামা, তোদের মনে আছে সে আমাদের ঘুষি মেরেছিল? আহ, এখনো পেটে ব্যথা করে। থানাতে থেকে এই শালার কথাই বেশি মনে পড়েছে। এটাকে তো আমাদের আদর করা দরকার, তাই না? মামা ঠিক বলেছিস, আমাদের উচিত বেটার একটু বেশি আদর করা। কে রে, বাড়িতে তুই নতুন বেড়াতে এসেছিস? না, আমি এই ভার্সিটির নতুন স্টুডেন্ট। ওরে বাপরে, তা কোন ইয়ার? 4th ইয়ার। আমরা লাস্ট ইয়ার। তুই যে আমাকে মেরেছিলি, তোর হাত এত শক্ত কেন? তোকে দেখি কিন্তু মনে হয় না তোর গায়ে এত জোর আছে। হ্যাংলা, পাতলা, গরম, স্পার্টও দেখতে না, কিন্তু জোর তো বহুত আছে গায়ে। আচ্ছা, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। মাফ? হা হা হা। সবাই শোনো। আকাশ জোরে ডাক দেয় বাকি স্টুডেন্টদের। ওরা কয়েকদিন ধরে শান্তিতেই ছিল, কিন্তু আবারও আকাশ ভার্সিটিতে এসেছে। নিলয়ের শার্ট টেনে খুলে দেয় অপমান করার জন্য। নিলয়ের শার্ট টেনে খুলতেই ওরা অবাক হয়, কারণ নিলয়ের বডিটা পুরো 6 প্যাক, কোনো লোম নেই গায়ে। আকাশসহ বাকিরা হাঁ হয়ে যায়। উপর থেকে দেখলে নিলয় যেন ঠ্যাংলা মার্কা ছেলে। আকাশ বলে, কি ব্যাপার, তোর শরীরের এমন অবস্থা কেন? না না, তোর কাহিনী ভালো লাগছে না। ভাই, ও নতুন, ওকে ছেড়ে দেন। পেছন থেকে রাকিব কথাটা বলে। রাকিবের দিকে তাকায় ওরা সবাই। আকাশ এসে বলে, আচ্ছা ছেড়ে দিলাম, যা নিয়ে যা। তবে আমাকে তো চিনিস, কি করতে পারি জানিস তো। সময় হোক, বুঝতে পারবি তোরা। আকাশেরা চলে যায়। নিলয় সেখান থেকে চলে আসে দূরে। ফোন বের করে, সাকিবকে ফোন দেয়। সাকিব রিসিভ করে ফোন। আকাশ এত দূর তো থানা থেকে বেরোলো কিভাবে? জানি না, হয়তো টাকা দিয়ে। পুলিশদের উপরে নজর রাখো, আর ওই ছেলেগুলোর উপর নজর রাখো। নজর তো ছিলই, ওরা সবাই উন্নত মানের ড্রাগস সেবন করে, কেনা বেচাও করে থাকে, আর বিদেশি নাগরিকদেরকে নিয়ে আড্ডা দেয়। ও, তার মানে আমাদের মিশন ক্লিয়ার। ড্রাগস বিজনেস যারা করে ওদেরকে ধরতে হবে, কিন্তু নারী পাচার, এই বিদেশি নারীরা কোথা থেকে আসছে? এয়ারপোর্ট থেকে নাকি অন্য কোনো বর্ডার থেকে? এয়ারপোর্ট থেকে আসছে না, বর্ডার ক্রস করা হচ্ছে, ইন্ডিয়া থেকে আসছে। এগুলো কি আকাশ করছে নাকি আর কেউ আছে সাথে? খোঁজ নিতে হবে। নিলয় ফোন কেটে দেয়। নিলয় মনে করে ওদের মিশনের কাজটা কী ছিল। সেনাপ্রধান রিটায়ার্ড করার আগে নিলয়কে মিশন দেয়, আর সেটা হলো ড্রাগস ডিল করা আর নারী পাচার, সাথে সিরিয়াল কিলারও আছে। এই মিশনের শেষটা যেন নিলয় করে, আর এগুলো বর্ডার দিয়েই দেশ প্রবেশ করছে, তাই এটা বন্ধ করতে হবে। নিলয় সেই জন্যই প্রথমে ইনফরমেশন কালেক্ট করে আর জানতে পারে কয়েকজনের নাম, কিন্তু সেই কয়েকজন দেশের বড় বড় মানুষ। এমপি মাসুদ, জেলা নিয়ন্ত্রক অফিসার, পুলিশের বড় অফিসাররাও আছে। এই জন্য মিশনটা অনেক রিস্কি। আর সূত্র অনুসারে এমপি মাসুদ হলো হেড, আর মাসুদের দুর্বলতা হলো তার ছেলে। সেই জন্য নিলয় ভার্সিটিতে এসেছে আকাশকে দেখতে। নিলয় বসে বসে কথাগুলো ভাবছে,
তখনই একটা ছেলে এসে নিলয়কে বলে, ভাই, এমপির ছেলে আকাশ কিন্তু ভালো না, ওর থেকে সাবধানে থাকবা। নিলয় চমকে তাকায়। পিছনে একটা ছেলে দাঁড়ানো। নিলয় জিজ্ঞেস করে, তুমি কে? আমি মিজান, এই ভার্সিটির সিনিয়র একজন। আমাকে চিনবা না, তবে তোমাকে সাবধান করলাম, ওরা যে কোনো কিছু করতে পারে। ও দেখা যাক। নিলয় উঠে দাঁড়ায়। সেখান থেকে চলে যায় নিলয়। মিজান এমপিকে কল করে। এমপি রিসিভ করে। স্যার, আকাশের সাথে নিলয় নামের ছেলের ঝামেলা। নিলয় সেই দিন ওদেরকে মারছিল। যতটুকু খোঁজ নিয়ে জানতে পারলাম, তানিয়া সেখানেই ছিল। সেনাবাহিনীর কাছে তানিয়া যায়নি। তাহলে সেনাবাহিনীর কোথা থেকে আসলো হঠাৎ করে? নিশ্চয়ই নিলয়ের সাথে সেনাবাহিনীর কোনো সম্পর্ক আছে। আর সেনাবাহিনী যেখানে থাকবে, পুলিশ কিন্তু আসবে না। এরা সেইভাবেই কিন্তু ধরবে। ও বুঝতে পেরেছি, তাহলে নিলয়কে তুলে আনার ব্যবস্থা করো। মিজান ফোন কেটে দেয়। কি হতে যাচ্ছে নিলয়ের সাথে? মাসখানেক কেটে যায়। নিলয় বসে আছে এমপির সামনে। আকাশের সাথে নিলয়ের ঝামেলা দেখা যায়, কিন্তু আকাশ কিছুই বলে না নিলয়কে, কারণ তার বাবা বারণ করে দিয়েছে যেন নিলয়ের সাথে ঝামেলা না হয়। দেখো, তোমাদের দুজনকে আজ ডেকেছি যাতে ভার্সিটিতে যেন ঝামেলা না হয়। তোমরা তোমাদের মতো করে ভালো করে থাকবে। হঠাৎ করে এমপি নিলয়কে কেন ডাকবে? নিলয়ের মাথায় আসে না কিছু। আকাশ রুম থেকে চলে যেতেই এমপি নিলয়কে বলে, সেনা অফিসার অনেক তো হলো, অ্যাকশন কবে নিলে? নিলয় চমকে যায়। নিলয় বুঝতে পারে না তার ইনফরমেশন ওরা কিভাবে পেয়েছে। মানে কি বলছেন? জানেন না? চলেন আমার সাথে। ওই তোরা অফিসারকে ধরে নিয়ে আয়। মাসুদের কথা মতো দুইজন এসে নিলয়কে ধরলো। নিলয় কিছু বোঝার আগেই তার মুখে অজ্ঞান করার স্প্রে করা হয়। নিলয় সেখানেই জ্ঞান হারায়। নিলয়ের যখন জ্ঞান ফেরে তখন দেখে একটা নিভু নিভু আলোর ঘরে এসে সে বন্দি। হাত আর পা বাঁধা। নিলয় চারপাশে তাকায়, কয়েকজন বসা আছে সেখানে। মাসুদ বলল, ওয়েলকাম মাই ডার্ক সিটি। জুনার কি প্রকার হলো যেন শাস্তি বইয়ে আনে, আর আগুন আলো যেন পুড়িয়ে দেয়। তোমাকে আজ পোড়াতে এসেছি অফিসার। জোনাকির আলোতে অন্ধকার কাটে না, আগুনের আলোতে দূরে যায় অন্ধকার। অন্ধকারে হোক, তবে জীবন শেষে দীর্ঘশ্বাস নিলয়। তোমাকে তো মরতেই হবে। ও তাই নাকি? বাঁচা মরা ঠিক করে উপর এলাম। আপনি তো মানুষ মাত্র। সময় হোক, দেখা যাক কে কাকে মারে। নিলয়ের কথা শুনে এমপি হাসে। হাসতে হাসতে বলে, এমপি হবার ক্ষমতা বেড়ে যায় আমার। ড্রাগস আনতে থাকি অনেক দেশ থেকে। কত সেনাপতি মেরে ফেলছি এই দুই হাত দিয়ে। টাকার পাহাড় বানিয়েছি আমি। নারী পাচার করেছি বহু জায়গায় দিয়ে। সব অফিসারদের কেনা আমার। তোমার সেনাবাহিনী কত বড় অফিসার আমার পকেটে আছে। শুধু সেনা প্রোডাক্ট বসে আনতে পারিনি। তোমাদেরকে সেই ঠিকই পাঠালো, কিন্তু তোমার আমার কিছু করতে পারবে না। সাকিবকে ধরে ফেলেছি, বাকি রইল তুমি একজন। তোমাকে তো এখনই মেরে ফেলবো। ওই মির্জান, ওর হাত বাঁধন খুলে দে। নিলয়কে হাতের বাঁধন খুলে দেওয়া হয়। একটা টেবিলে আনা হয়েছে। সেখানে টেবিল দুটো গ্লাস রাখা, সেখানে দুটো ক্যাপসুল। মাসুদ বলে, তোমার সামনে দুটো গ্লাস, গ্লাসের ভিতরে দুটো বিষের ক্যাপসুল। কোনটা বিষের আছে কেউ জানে না, আরেকটা এমনি ক্যাপসুল। বিষেরটা কোনটা ওই আমি জানি না, তুমিও জানো না। গেমস হবে, কি জিতবে মারা যায় ওই গেমসে। একটা চুজ করবা। যদি বিষয়টা তুমি চুজ করো তবে তুমি মরে যাবে, পরেরটা আমার। যদি তুমি বিষয়টা ছাড়া যেটা চুজ করবে ওইটা আমার, বাকিটা আমার। তুমি বিষয়টা ছাড়া যেটা চুজ করবে ওইটা তোমার, বাকিটা আমার। যে কেউ মরতে পারে অফিসার। চলো গেমস শুরু করি। আমার সত্য কোনো আছে? এটা কেমন গেমস? এখানে তো মৃত্যুই হবে। ভয় পাচ্ছ? দেশের জন্য শহীদ হয়ে যাও। দেখি তোমার ভাগ্য কি লেখা আছে, জীবন নাকি মৃত্যু। চলো শুরু করি। গ্লাস ঘোরাও। নিলয় কিছুই বলল না, চুপচাপ সে গ্লাসের দিকে তাকিয়ে থাকে। তারপর গ্লাস দুটো জোরে জোরে ঘোরায়। দুটোই সামনে রাখা হয়েছে। মাসুদ নিলয়কে চুজ করতে বলে। নিলয় একটা চুজ করলো। মাসুদ হাসে। তোমার ভাগ্য পরীক্ষা আছে, খেয়ে ফেলো পানি। এনে নাও, এনে দাও কেউ। নিলয় ক্যাপসুল মুখের ভেতর পুরে নেয়। তারপর পানি ঢালে মুখের ভেতর। এরপর সে পড়ে যায় নিচে। কয়েক সেকেন্ডের ভিতর নিলয়ের মুখ দিয়ে ফেনা উঠতে থাকে। সবাই হাসতে থাকে। নিলয় বলে, এবার আপনি খান। ওকে, খাচ্ছি। মাসুদ খেয়ে
নিল পরের ক্যাপসুলটা, কিন্তু পরক্ষণেই মাসুদ ধপ করে টেবিলে পড়ে আর মুখ দিয়ে ফেনা বের হতে থাকে। সবাই অবাক হয়। মাসুদ চোখ মেলে তাকিয়ে থাকে। নিলয় শোয়া থেকে উঠে দাঁড়ালো, তারপর মুখের ভেতর থেকে ক্যাপসুলটা বের করে ছুঁড়ে মারে বাহিরে। নিলয় বলল, আর্মি ট্রেনিংয়ে এমন সিচুয়েশন থেকে কিভাবে বাঁচতে হয় সেটা 100 বার শেখানো হয় মিস্টার মাসুদ। মুখ দিয়ে ফেনা সেটা আমার থুতু ছিল। আপনার ভাগ্য আপনাকে বাঁচতে দেয়নি। নিলয় কথাটা বলেই নিলয় টেবিলে থাকা গ্লাস নিয়ে মিজানের মাথায় মারে। মিজান ফ্লোরে পড়ে যায়। নিলয় মিজানের থেকে পিস্তলটা নিয়ে মাসুদকে গুলি করে। সবাইকে গুলি করে নিলয় শেষে মিজানের কাছে আসে। সে মিজানকে বলে, এবার তোর পালা। তোকে মারিনি, কারণ ড্রাগসগুলো কোথায় আছে, টাকাগুলো কোথায় রাখা বল। বলছি আমাকে মারবেন না। মিজান ঠিকানা দেয়। নিলয় ওর অফিসারদের পাঠিয়ে দেয় সেখানে, কিন্তু মিজান ভুল ইনফরমেশন দেয়। ওর অফিসারেরা বোম সেট রুমে এসে দাঁড়িয়েছিল আর ওদের সবাইকে বোম দিয়েই উড়িয়ে দেয় আকাশ। কারণ মিজান সব কিছু ফোন করে আগেই বলেছিল। নিলয় যখন অন্ধকার রুমে ছিল তখন মিজানের ফোন কল চলছিল আকাশের সাথে। মিজান হাসে। নিলয় তাকে গুলি করে মেরে ফেলে, কিন্তু আকাশকে আর খুঁজে পায় না নিলয়। সেখানেই মিশনটা কমপ্লিট হয়। কেবল বেঁচে থাকে আকাশ ও নিলয়। তারপর নিলয়ের প্রমোশন হয়। নিলয় ছুটি নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে আসে। এরপরেই সব কিছু ঘটে গেছে। কিন্তু হ্যাকার কি আকাশ হতে পারে? নিলয়ের থেকে সব কিছু শোনে, তবে কি সেই হ্যাকার আকাশ হবে নাকি অন্য কেউ? নিলয়ও বুঝতে পারে না। সে জানে না কি করবে এখন। তবে সে ঢাকাতে যাবে, সেখানেই তার অফিস। তাকে সেখানে যেয়েই সব কিছু করতে হবে। স্যার, আকাশ কি আমাদের সাথে গেমস খেলছে? হতেও পারে, কারণ ওদের নেটওয়ার্ক অনেক পরে ছিল। চলো আমরা ঢাকাতে যাই। নিলয় সব কিছু রেডি করে। ফাহি আসে নিলয়ের কাছে। ফাহি এসে নিলয়কে বলে, আমাকে নিয়ে চলো, আমি তোমার সাথে যেতে চাই। কিন্তু আমার সাথে থাকলে তোমার রিস্ক আছে, তুমি মরতে পারো। তবুও আমি তোমার সাথেই যেতে চাই। কিন্তু নিলয়, নিয়ে যা ফাহিকে, তোর কাছে রাখ, কারণ মেয়েটা এখন ইতিম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, রেডি হয়ে নাও। ফাহি দৌড়ে চলে যায় রেডি হতে। ওরা কিছু সময় পর গ্রাম থেকে শহরে চলে আসে। নিলয় তার অফিসেই যাচ্ছিল। হঠাৎ একটা মেয়ে সুইসাইডের জন্য গাড়ির সামনে এসে দাঁড়ায়। গাড়ির ড্রাইভার কষে ব্রেক করে। নিলয় বলে, অর্ক দেখো তো কি হয়েছে। আচ্ছা স্যার, যাচ্ছি। অর্ক, শুভ্র আর রাফাত নামে গাড়ি থেকে 3 জন অফিসার এসে মেয়েটার কাছে দাঁড়ায়। মেয়েটা মাটিতে পড়ে আছে, গায়ের জামা ছেঁড়া। অর্ক তার গা থেকে কোট খুলে মেয়েটার গায়ের ওপর দিয়ে দেয়। মেয়েটার মুখে রক্তও লেগে আছে। অর্ক বলে, কে আপনি? এইভাবে গাড়ির সামনে আসলেন যে? মরতে চান নাকি? আমাকে মেরে ফেলুন, গাড়ি থামালেন কেন? আমাকে মরতে দিন। পাগল নাকি আপনি? চেহারা দেখে তো পাগল মনে হয় না, ভদ্রঘরের মেয়েই মনে হয়। শুভ্রর কথা শুনে মেয়েটা উচ্চস্বরে হাসতে থাকে। ওদের দেরি হচ্ছে দেখে নিলয় গাড়ি থেকে নামলো, ওদের সামনে আসে। নিলয় তাকিয়ে থাকে মেয়েটার দিকে। মেয়েটা তখনও হাসছে। মনে হচ্ছে মেয়েটা পাগল। না, সেই পাগল নয়। কি হয়েছে আপনার? আপনারা শুনে কি করবেন? আপনাদের মতো মানুষ তো শুধু মজা নিতে পারেন। আমার মতো মেয়েদের কথা শুনে আপনাদের অনুভূতি থাকবে, বিছানায় নিয়ে যাবেন, আহ্বান করবেন। কি বলছেন এসব? যা প্রশ্ন করা হচ্ছে তার উত্তর দিন। কি বলবো আমি? কি শুনতে চান? আমার মতো বিশ্বাস থেকে আপনারা কি আশা করেন? আপনাদের মতো মানুষ শুধু মজাই নিতে পারে, আর আমরা শুধু বিছানাতে সময় দিতে পারি। একটু শ্বাস নিন। আপনি যেমনই হন, আমাদের তাতে অসুবিধা নেই। আপনি মরতে কেন চেয়েছিলেন সেটা বলেন। যদি না চান তবে সবাই চলো, ওনাকে ওনার মতো ছেড়ে দাও। সবাই উপকার করার ইচ্ছে ছিল, তিনি চান না। চলো সবাই। সবাই উঠে দাঁড়ালো, গাড়ির দিকে এগিয়ে আসতে থাকে। ঠিক তখনই মেয়েটা বলে, পারবেন, পারবেন আমার উপকার করতে? পারবেন আমার ক্যান্সারে পড়ে থাকা মায়ের জন্য রোজ 5,000 টাকা খরচ করতে, যেটার জন্য আজ আমি পতিতা? আর এই পতিতার কথা কেউ শুনতে চায় না। পতিতা তো আমি হতে চাইনি। শালা টাকা না দিয়ে শরীরের উপর নির্যাতন করে। আমার মতো অনেক মেয়েকেই তারা আটকে রেখেছে। যখন যার প্রয়োজন তাকে নিয়ে মজাবস্তি করে শালা জানোয়ার রূপী মানুষরা। জানেন, মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয় না,
এটা আমি বিশ্বাস করি না। আমি আমি মানিও না। মানুষ সৃষ্টির সেরা নিকৃষ্ট জানোয়ার। এই কথায় যদি আমার সৃষ্টিকর্তা আমাকে জাহান্নামেও দেয়, তবুও তিনি জানবেন আমি কথাটা কেন বলছি। নিলয়েরা থমকে যায়। ওরা দুটো গাড়িতে করে ঢাকাতে আসছিল, কিন্তু ঢাকাতে আসতেই একটি নির্জন রাস্তায় হঠাৎ গাড়ির সামনে একটা অজানা মেয়ে এসে পড়ে। সে সুইসাইড করতে চায়, কিন্তু কেন? পরিচয় সেই মেয়েটি একজন পতিতা। নিলয় কথাগুলো শুনে মেয়েটার কাছে যায়। মেয়েটার সামনে বসলো। মেয়েটা জোরে জোরে শ্বাস নিতে থাকে। নিলয় মেয়েটার পায়ের দিকে তাকায়, রক্ত লেগে আছে। মেয়েটাকে বলে, সৃষ্টিকর্তা আমাদের সাথে সবসময় এক্সাম নিয়ে একটা মজার গেমস খেলে। তার সৃষ্টিতে কোনো অভিযোগ রাখতে নেই, তবে জাতির ভিতরে ভালো খারাপ সবটাই থাকে। আপনি ভালো, আমি খারাপ। সে ভালো ও খারাপ এটাই চলে আসছে সেই প্রথম নবীর ছেলেদের থেকে। আপনি একটা ছেলের থেকে লাঞ্ছিত হবেন, দেখবেন আরও একটা ছেলে এসে আপনার জন্য প্রতিবাদ করছে। তাই সবাইকে একই দৃষ্টিতে দেখা সগীরা গুনাহ। আপনি বলুন কি হচ্ছে? উপকার যদি করতে না পারি, উপহাস করব না। মেয়েটা অপলক দৃষ্টিতে নিলয়ের দিকে তাকিয়ে আছে। ছেলেটার চেহারাতে একটা আলাদা মায়া আছে। দেখতে ফর্সা, তবে বেশ লম্বা। মেয়েটার তো আর কিছুই রক্ষা করার নেই। এই ছেলে থেকে সে কী বা রক্ষা করবে, কী বা রাগ দেখাবে? মেয়েটা শব্দ ছাড়া হাসলো। হাসি থামিয়ে দিয়ে মেয়েটা বলল, আমি রিয়া, পরিবারের একটাই মেয়ে। বস্তিতে থাকতাম। আমার বাবা ছিলেন একজন বৃদ্ধ। মানুষের থেকে মিথ্যে বলে অনেক অনেক লোন নিয়েছেন। অনেক টাকা ধার করে নিজের মতো করে চালাতো। একটা সময় জানতে পারি তার ধারের টাকা 30 লাখ টাকায় গিয়ে পৌঁছেছে। এসব শুনে আমরা খুবই হতাশ হয়ে পড়ি। প্রতিদিন টাকার জন্য আমাদের বাড়িতে কেউ না কেউ আসতো। সকালে ঘুম থেকে কেউ দরজার সামনে দেখতাম। সকালে ঘুম থেকে উঠে কাউকে দরজার সামনে দেখতাম, আবার কাউকে ঘুমোতে যাওয়ার আগে দেখতাম বাড়ির সামনে বসে আছে। যখন তারা শুনতো বাবা বাড়িতে নেই, তখন গালি দিত বাবাকে। কুত্তার বাচ্চাটা টাকা নিয়েছে, সময় চেয়েছে, পরিশোধ করবে, কিন্তু করবে না। বাড়িতে পাই না, শালা তার মেয়ে আর মাকে নিয়ে বেশ্যার ব্যবসা করলেই তো পারে। টাকা পেত অনেক, আমাদের টাকাও তো শোধ হতো নাকি? এসব কথা শুনে আমার কেমন লাগতো বলেন? হঠাৎ একদিন ঘুম ভেঙে দেখি বাবা গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। জানেন, বাবার পাওনাদাররা তখন রাশের উপরে থুতু ছিটিয়ে গিয়েছিল। তাকে ওরা মাফ করেনি, আমাদেরকে বলেছে টাকা পরিশোধ করতে, না হলে আমাদের সাথে যা ইচ্ছে তাই করবে। রিয়ার কথা শুনে নিলয়রা চুপ হয়ে গেছে। কি বলবে বুঝতেই পারছে না। কারো মুখে কোনো কথা নেই। সবাই বোকার মতো তাকাচ্ছে একে অপরের দিকে। রিয়া আবারও বলে, চলছিল কোনো রকমে। হঠাৎই একটা লোক আসে আমাদের বাড়িতে। 30 বছর বয়স হবে তার। লোকটা এসে জানায় আমার বাবা তার কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছে। তিনি 3 লাখ টাকা মাফ করে দিয়ে 2 লাখ টাকা চান। লোকটাকে ভালো লেগেছিল। অন্যরা কত খারাপ ব্যবহার করেছে, কিন্তু তিনি খারাপ ব্যবহার করেননি। এইভাবে প্রায় রাশেদ নামের লোকটা আমাদের বাড়িতে আসতে শুরু করে। একটা দিন আমার মা অনেক অসুস্থ হয়ে যায়, রক্ত বমি করতে শুরু করে। আমি কি করব বুঝতে পারছিলাম না। চিৎকার করে কেঁদেও কাউকে পাইনি, কেউ এগিয়ে আসেনি। আমার কান্না শুনে দিশাহারা হয়ে পড়ি আমি। হঠাৎই রাশেদ লোকটা এসে আমাদের বাড়িতে। তিনি আবার বাকি দেখে বলে, কি হয়েছে ওনার? বমি করতেছে, হাসপাতালে নিতে হবে তারে। কিন্তু হসপিটালে নিলে অনেক টাকার দরকার, আমার কাছে টাকা নেই। চিন্তা নেই, চলুন আমার সাথে। এরপর লোকটা রিয়ার মাকে হাসপাতালে নিয়ে যায়। রিয়া বুঝতে পারে না লোকটার উদ্দেশ্য কী। এরপর রিয়া মায়ের চিকিৎসা করা হয়। জানা যায় তার মায়ের ক্যান্সার হয়েছে, রিকভার হবে যদি রোজ মেডিসিন ব্যবস্থা করা যায়। লোকটা তখন রিয়ার কাছে যায়। রিয়া কাঁদছে, তার মা সামনে শোয়া। লোকটা বলে, কাঁদবেন না, আমার কাছে একটা কাজ আছে, একটা অফিস আছে, সেখানে তুমি সব কিছু ধোয়া মোছার কাজ করবে। মাসে 15,000 টাকা বেতন। তুমি যদি চাও তাহলে আমার সাথে যেতে পারো। কিন্তু আমার মা। তুমি এসে দেখে যাবে প্রতি সপ্তাহে 3 বার। যা মা, লোকটা ভালো। রিয়াজ এই অবধি কথা বলে থামলো। নিলয়দের দিকে তাকায় না, সে মাটির দিকে তাকিয়ে আছে। নির্জন জায়গা, মাঝে মাঝে মোটর বাইক আর ট্রাক বাস আসা যাওয়া করছে। নিলয়রাও চুপচাপ রিয়ার কথা শুনতে থাকে। রিয়া আবারও বলল, আমি গিয়েছিলাম সেই লোকের সাথে।
প্রথমে বুঝতে পারিনি সে আমাকে কোথায় নিয়ে গেছে। পরে বুঝলাম ওটা একটা পতিতালয়, তবে ছোটখাটো নয়, উন্নত মানের পতিতালয়, যেখানে আমাকে পরিষ্কারের কাজ নয় বরং রাশেদ আমাকে সেখানে বিক্রি করে দিয়েছিল। আর আমাকে বিক্রি করায় টাকা দিয়ে সে আমার মায়ের চিকিৎসার খরচ দিয়েছিল। সেখানে কত নির্যাতন, কত লাঞ্ছন। এলাকার মানুষ অনেক কথা শোনায়। সবকিছু রাশেদ নিজেই জানিয়েছে। অন্য পাওনাদারদের কাছে রিয়া সব টাকা পরিশোধ করে দেবে, কারণ সে এখন মদের বাড়ি ও পতিতালয়ের কাজ করছে। আমিও দালাল। রিয়াকে কারোর সাথে লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি এলাকায় যেতে পারতাম না। আমাকে সবাই গালাগালি দিত। আমাকে তখন সবাই বিছানায় শোবার অফার করত। দাম উঠত 25 থেকে 5,000 টাকা। সবকিছুই করেছে রশিদ, কিন্তু পতিতালয়ের মালিকের সাথেই আমার প্রথম বিছানা হয়। আমাকে সারা রাত নির্যাতন করে। পা জড়িয়ে ধরে বলেছিলাম, ভাই, আপনি আমার ধর্মের ভাই হন, আমাকে এখান থেকে যেতে দিন। আমি এই কাজ করতে আসিনি। আমাকে লোকটা অনেক মারে। আমার গা থেকে কাপড় ছিঁড়ে খুলে ফেলে দেয়। আমাকে বলে, তুই জানিস কোথায় এসেছিস? এটা আকাশের এরিয়া, আমার প্রতিষ্ঠান এটা। জায়গাটা ছিল 3 তলা, তবে সদর দরজাটা ছিল 2, সামনে আর পিছনে। আকাশ আর ওর সঙ্গীরা একসাথে থাকতো। মেন সদর দরজা ছিল সামনে দিয়ে, যারা নিচের তলায় ছিল মাদ্রাসা। শুনে অবাক হচ্ছেন তাই না? আমিও অবাক হয়েছিলাম যখন দেখেছিলাম আমাকে মাদ্রাসাতে নিয়ে আসা হয়েছে। ভেবেছিলাম এখানে পরিষ্কারের কাজ করানো হবে, তবে ভুলছিলাম। মাদ্রাসার পিছনে যে জায়গাটা, মানে আরেকটা দরজা আছে, সেখান দিয়ে রাতের বেলায় মানুষ আসা যাওয়া চলে। উপরের 2 তলায় চলে পতিতাবৃত্তি, আর দিন হলেই নিচের তলায় চলে ছোট ছোট বাচ্চাদের মাদ্রাসা। আকাশের প্ল্যানেটটা যেন কেউ সন্দেহ না করে। আমার মতো মেয়েদেরকে এই জন্যই ওরা বন্দি করে রেখেছে, যাতে করে সব কিছু ফাঁস না হয়। আজকে আমি একজন কাস্টমারের সাহায্যে বের হতে পেরেছি। সেই লোকটাকে ওরা মেরে ফেলেছে। আমি পালিয়ে মায়ের কাছে গিয়েছিলাম, মাকে ওরা মেরে ফেলেছে। আমাকে ধরে অনেক মারে, কিন্তু আবার পালিয়ে এসেছি ওখান থেকে। বেঁচে থাকার স্বাদ চলে গেছে। ওদের হাতে মরাচ্ছে, নিজেই মরা অনেক শান্তি। আচ্ছা, আল্লাহ তো সব কিছু দেখছেন তাই না? শুনছেন মমিনদের জন্য নাকি পরীক্ষাটা অনেক কঠিন। আমার জীবনটা কি এই পরীক্ষায় ছিল? আমার দোষ কি বলবেন? আমি নিজে মরলে কি অনেক শাস্তি পাবো? আল্লাহ কি এগুলো দেখে না? ওদের কি শাস্তি হয় না? আমাকে প্রতি রাত দর্শন করতে জানেন। কেন করতে জানেন? কারণ আমি বারবার এখান থেকে চলে আসতে চেয়েছিলাম। অন্য মেয়েদেরকে চলে যাওয়ার কথা বলতাম। ওরা 5 জন মিলে প্রতিটা ঘন্টা এক এক করে এসে রেপ করত। আমার শরীরের অনেক জায়গায় ব্লাডের দাগ। বলুন না, মানুষ কি তাহলে সৃষ্টির সেরা জীব, নাকি মানুষ সৃষ্টির সেরা জানোয়ারের জীব? বলুন, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে, নাকি ওদেরকে করবে? আমার মৃত্যুটা কি সমাধান নয়? আমার পড়াটা কি উচিত নয়? ওদের তো অনেক টাকা, ক্ষমতা, ওরা দিব্যি আছে। মরছে কারা? এই আমরা। আর ওরা ঠিকই বেঁচে থাকে, আর সেটা বেহাল তবিয়াতেই বাঁচে। রিয়ার কথা শুনে সবাই একে অপরের দিকেই তাকাচ্ছে। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো, গাড়ির কাছে আসলো নিলয়। অর্ক আসে নিলয়ের পাশে। নিলয় বলে, শুয়োরের বাচ্চা, আকাশকে আমি এবার মেরে ফেলবো। সে আমার মা বাবাকে মেরেছে। আমি রাষ্ট্রপতির সাথে দেখা করব। আমার ইমার্জেন্সি মিশন দরকার, আর এই মিশনে আকাশের মতো জানোয়ারকে কুকুরের মতো করে মারবো। স্যার ঠান্ডা হন, মেয়েটার কাছে আমাদের অনেক জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি গাড়িতে বসুন। না, চলো রিয়ার কাছে।
নিলয় আসলে অর্ক রিয়াকে প্রশ্ন করে। আকাশের সাথে আর কে কে আছে? ফারহান, নয়ন, নাজিম, সুজন আছে তাই না? হ্যাঁ, আপনারা কিভাবে জানেন? ভয় নেই, আমরা প্রশাসনের লোক, আমরা সেনাবাহিনী, আমরা পুলিশ নয়। ভয় নেই আপনার আর। ওরা 5 জন অনেক কিছুর বিজনেস করে। ওরা মানুষকে মারে, তার কিডনি খুলে নেয়। এই যে মাদ্রাসাতে ছেলেরা পড়ে না, ওদের প্রতি মাসের 1 জন করে বাচ্চা নিয়ে পাচার করে, না হলে তাদের কিডনি, লিভার, চোখ পাচার করে দেয়। ওরা এরকমই ডেঞ্জারাস। নিলয়ের কথা মতো সেটাই করা হয়। রিয়া যেন হাফ ছেড়ে বাঁচে। রিয়ার এখন শান্তি অনুভব করছে। নিলয়ের কথা তার কানে বাজতে থাকে। সে বলেছিল সব মানুষকে এক ভাবা ঠিক না, সেটাই যেন সত্য হচ্ছে। নারী এক পুরুষের থেকে ধর্ষণ হলে আরেক পুরুষও তাকে এসে বাঁচানোর চেষ্টাই করবে। সেটাই হলো, নিলয় তাকে বাঁচিয়ে নিল। নিলয় রাষ্ট্রপতির সামনে দাঁড়িয়ে আছে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরে নিলয়ের স্থান। সে যে প্রধান সেনাপতি, তার কথাতেই দেশের সব সেনাবাহিনী চলে। নিলয় পরিবারকে মারা হয়েছে সেটা রাষ্ট্রপতি জানে। নিলয়কে বলে, তোমার বাবা মার মৃত্যুতে আসতে পারেনি নিলয়, আমি খুব দুঃখিত। সমস্যা নেই স্যার, তবে আমি একটা মিশন করব। অনুমতি নিতে আসিনি, তবে এই মিশনে অনেক কিছু রিলিভ হতে পারে। আপনাদের রাজনীতি দলের কোনো সদস্যও থাকতে পারে, এমনকি সেও মরতে পারে। আর আমি জানি আমার মা বাবাকে কে মেরেছে, তাই ওটার জন্য মিশন শুরু করব। ঠিক আছে, তবে সাবধান, তোমার অফিসার যেন না মরে, বাকিটা আমি সামলে নেব। ওকে স্যার। নিলয় বের হয়, গাড়িতে উঠতে যাবে, ঠিক তখনই সে তার গাড়ির সামনে ডিগির ওপর টেপ দিয়ে আটকানো একটি পুতুল দেখতে পায়। নিলয় পুতুলটা হাতে নিল। পুতুলটা গভীরভাবে দেখতে থাকে। পুতুলের গায়ে লেখা। পুতুলের পেটে চাপ দিতেই নিলয় পুতুলের পেটে চাপ দেয়। তখনই পুতুল বলতে শুরু করে, হ্যাকারের জগতে স্রষ্টা হলো হ্যাকার নিজেই। এখানে সে নিজের ক্ষমতা নিজে তৈরি করে। তোমাকে ওয়েলকাম মাই ডার্ক সিটি। মনে রেখো নিলয়, অ্যানাকন্ডা ছোবল দেয় না, পেঁচিয়ে শিকারের শ্বাস রোধ করে মেরে ফেলে, তারপর হা করে গেলে খেয়ে ফেলে। যাও, নতুন মিশনের জন্য শুভ কামনা রইল। নিলয় অবাক হয়, কে এই হ্যাকার? তাকে চ্যালেঞ্জ দেয় সরাসরি। মিশনের কথাও জানতে পারে কিভাবে? রিয়া নামের মেয়েটির থেকে ঠিকানা নেয় নিলয়। মারিয়াকে ডাকে সে। মারিয়াকে নিলয়ের প্ল্যান বলে। মারিয়া মাদ্রাসাতে এসেছে, গায়ে তার অল্প দামের পোশাক। সে মাদ্রাসার মাঠে ঘুরে ঘুরে দেখছে। হঠাৎ একটা মেয়ে আসে, গায়ে বোরখা। মেয়েটার নাম সাদিয়া। সাদিয়া এসে মারিয়াকে প্রশ্ন করে, কি চাই? কে তুমি? এখানে এসে ঘুরঘুর করছো যে? আপা, আমার বাবা মা নেই, ভাইয়ের সাথে থাকি। ভাই নেশা করে অনেক, আমাকে মারে, তাই বাড়ি থেকে চলে এসেছি। মাদ্রাসা থেকে এখানে এসেছি। সকাল থেকে কিছু খাই নাই আপা, আমাকে কিছু খেতে দেবেন? হ্যাঁ, কেন দেব না, ভিতরে এসো। সাদিয়া মারিয়াকে ভেতরে নিয়ে যায়। সাদিয়া তার গা থেকে বোরখা খুলল। মারিয়াকে বলল, তোমাকে দেখি, মুখের উপর থেকে ওড়না সরাও, আমি খাবার এনেছি। আচ্ছা আপা। মারিয়া তার মুখ থেকে কাপড় সরালো। দেখতে বেশ সুন্দরী। মারিয়ার চোখ মুখ দেখে সাদিয়া অবাক হয়। মেয়েটা অনেক সুন্দর। সাদিয়া মারিয়াকে ভেতরে রেখে বাহিরে আসে। আকাশকে কল দেয় সাদিয়া। আকাশ রিসিভ করে। কি হয়েছে? রিয়াকে খুঁজে পেয়েছিস? শালি যে এখন কোথায়? মনে হয় মেরেছে, তবে স্যার একটা খবর দেওয়ার আছে। নতুন বাচ্চা আছে নাকি ভর্তি হতে? সব কিছু ফ্রি করে দে, বাকিটা আমরা পরে দেখব। বাচ্চা না স্যার, যে এসেছে আপনি শুনলে আমার বেতন বাড়িয়ে দেবেন। কি এসেছে? রিয়া চলে গেছে, কিন্তু আমার কাছে এমন একটা মেয়ে এসেছে যাকে দেখলে আপনি পাগল হয়ে যাবেন। মেয়েটা কিন্তু সেই রকম সুন্দর, আপনার দেখলেই পছন্দ হয়ে যাবে। মেয়েটার কেউ নেই, মেয়েটা এতিম, মানে ভাইয়ের সাথে থাকতো, তাকে মেরেছে বলেই বাড়ি ছেড়ে চলে এসেছে। আপনার বিজনেস প্রসারিত করতে আর কত কি করব। এবার নিশ্চয়ই বেতন বাড়াবেন। হ্যাঁ ঠিক আছে, মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে রাখ, তোর টাকা বেশি দেব আজ। সাদিয়া খুশি হয়ে যায়। সাদিয়া আকাশের লোক। মাদ্রাসা সামলায় দিনে আর রাতে সামলায় পতিতার মেয়েদের। দিনের বেলায় এই জায়গাটা একদমই চেঞ্জ। সামনে দিয়ে যেন মাদ্রাসার পেছন দিয়ে পতিতালয়ে আসা ব্যক্তিদের চলাচল। আকাশ মাদ্রাসাকে বিজনেস হিসেবে ব্যবহার করছে। মাদ্রাসাটা দিয়েছে নামে, যেন সবার সামনে তার কোনো প্রমাণ না থাকে, যেন সে সবার কাছে ভালো থাকতে পারে। কিন্তু আকাশ জানে ভিতরে কি চলে, আর এটাই তার বিজনেসের আসল রহস্য। সাদিয়া খাবার বানাচ্ছে। মারিয়া সেই রুমে একটা
ছোট্ট ক্যামেরা বসিয়ে দেয়। তারপর সব কিছু ভিডিও করে, এমনকি সাদিয়া যা কথা বলছে ফোনে সেটাও মারিয়া আড়ালে দাঁড়িয়ে ভিডিও করে নিয়েছে। সাদিয়ার ঘরে একটা কম্পিউটার, সেখানে একটা ডিভাইস সেট করে এসেছে। অর্কর সাথে সাথেই সাদিয়ার কম্পিউটার হ্যাক করে নিয়েছে। নিলয় সব কিছুই দেখছে। নিলয়ের প্রথম কাজ শেষ। মারিয়ার কানে ব্লুটুথ লাগানো হলো, ছোট্ট একটি ডিভাইস, দুলের মতোই, দুলের সাথে সেট করা, যেটা নিলয় তার স্পেশাল ফোর্সদের দ্বারা বানিয়েছে এবং সেটা স্পেশাল মিশনের জন্য ব্যবহার করা হয়। মারিয়ার কথা শোনা যাচ্ছে এখন। স্যার এখন কি করব? আপাতত সাদিয়া যা বলবে তাই করো। তোমার চুলের ভিতরে যে ক্যামেরা আছে সেটার থেকে সামনে দেখতে পাচ্ছি, তাই সময় মতো কি করতে হবে বলে দিব। এখন প্ল্যান এ চলমান আছে। ঠিক আছে স্যার। সাদিয়া খাবার নিয়ে তার রুমে আসলো। মারিয়া বসে কাঁদছে। সাদিয়া এসে মারিয়ার গায়ে হাত বোলায় আর বলে, কাঁদছো কেন মেয়ে? আমি কোথায় যাব, কি করব সেটা ভেবেই তো কাঁদছি। চিন্তা করো না, তোমার করতে হবে না। আমার কাছে অনেকগুলো কাজ আছে, তুমি চাইলে সেটাও করতে পারো। কি কাজ বলুন, আমি করব। আপনি আমার যেন নিজের বোন। আপনি যা বলবেন আমি তাই করব। তবে আমার চিন্তা হচ্ছে, যদি আমার খোঁজে আমার ভাই আসে তখন কি হবে? সেসব নিয়ে চিন্তা করতে হবে না। যদি সে আসে, সে তো নেশা করে, তাই না? তাকে কিছু টাকা দিয়ে দেব, সে চলে যাবে। আচ্ছা বলুন কি কাজ? আগে তোমাকে সুন্দরভাবে সাজতে হবে। মাদ্রাসার উপরতলাতে অফিস আছে, সেখানে তোমাকে মেয়েদের দেখাশোনা করতে হবে। তবে আজকে তোমার ইন্টারভিউটা হবে, তোমাকে সাজিয়ে দেব। ইন্টারভিউ দেবার সন্ধ্যার পর। ঠিক আছে আপা, কিন্তু আপা আমার ভাই দেখেছিল আমি এখানে আসছিলাম। কী যে হবে বুঝতে পারছি না, ভয় করছে। চিন্তা করো না, আমি সামলে নেব। মারিয়া খুশি হয়, সে খেতে থাকে। সাদিয়া মনে মনে বলে, কি বোকা মেরে বাবা। সাদিয়া বলেই হাসতে থাকে। অন্ধকার রুম, দেয়ালের চারপাশে অনেকগুলো পিসি রাখা। অন্ধকার ঘরে একজন বসে আছে যার নাম মিস্টার অ্যানাকন্ডা। সে নিলয়ের মিশনের ব্যাপারে জানে, কারণ নিলয়ের অনেক কিছুই সে হ্যাক করে নিয়েছিল, যা তার সার্ভারে সেভ করে রাখা হয়েছে। নিলয়কে নিয়ে সে খেলছে, আর এবার সে অন্য প্ল্যান করে। সে প্ল্যান করেছে হ্যাকিং কোডের সাহায্যে একটি বৃদ্ধাশ্রমকে বোম ব্লাস্ট করিয়ে উড়িয়ে দেবে। অ্যানাকন্ডা বাইরে বের হয়, সারা গায়ে কালো কাপড়, তার কোনো কিছুই দেখা যাচ্ছে না। তার সামনে চারজন ছেলে দাঁড়ানো। সে বলে, বের হ সবাই, তোমরা আমার অনুসারী। আমি এসেছি ধ্বংস করতে। তোমাদেরকে ট্রেন দেওয়া হয়েছে। আমি একটা বৃদ্ধাশ্রমের মেন অফিসের যে কম্পিউটার আছে সেটা হ্যাক করেছি, কারণ ওখানকার একজন ওয়াচম্যানের ফোন হ্যাক করে ব্ল্যাকমেল করে তার দিয়ে কম্পিউটারটি নিজের নিয়ন্ত্রণে নিয়েছি। তারপর সেখানে বোম সেট আপ করেছি। ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি একটি বাড়িতে তৈরি বোমা, যেটা আমার দ্বারা তৈরি। সমস্ত আইইডি একটি সমন্বয়ে গঠিত ইনিশিয়েটিভ মেকানিজম, একটি ডেটোনেটর, একটি বিস্ফোরক চার্জ এবং একটি আবরণ বা প্রজেক্টাইলের সংগ্রহ, যেমন বল বিয়ারিং বা নেইল, যা বিস্ফোরণের সময় মারাত্মক টুকরা তৈরি করে। সেই বৃদ্ধাশ্রমকে আমি উড়াতে চাই এভাবে। এই আইইডি বোম বিভিন্ন ধরনের বস্তু এবং উপকরণ দিয়ে তৈরি করেছি। এতে রয়েছে আর্টিলারি বা মর্টার রাউন্ড, আকাশবোমা, নির্দিষ্ট ধরনের সার, টিএনটি এবং অন্যান্য বিস্ফোরক। আইইডিগুলিতে তাদের মারাত্মক এবং মানসিক প্রভাবকে বাড়ানোর জন্য রেডিওলজিক্যাল, রাসায়নিক বা বায়োলজিক্যাল উপাদানও আছে। ওদেরকে হত্যা বা আহত করার লক্ষ্যে আইইডিগুলো পাইপ বোমার মতো অশুদ্ধিত করেছি, যেমন বিস্ফোরক পদার্থ দিয়ে ভরা একটি ধাতব পাইপ এবং উভয় দিকে সিল করা, যদিও এগুলি প্রায়শই আরও বেশি জটিল। ভবন ধ্বংস করার লক্ষ্যে যানবাহিত আইইডিগুলিতে তাদের ধ্বংসাত্মক ক্ষমতা বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে বিস্ফোরক হতে হবে। কিছু আইইডিতে সাপেক্ষিত চার্জ ওয়ারহেড থাকে, যা বিস্ফোরণের সময় মলিত মেটালের স্রোত তৈরি করে, যা আর্মর ভেদ করতে পারে। বিভিন্ন ধরনের বিষয় ব্যবহার করেছি বিস্ফোরণ ঘটানোর জন্য। এই ধরনের সিস্টেম দুইটি মৌলিক বিভাগে পড়ে: কমান্ড ইনিশিয়েটেড এবং স্বয়ংক্রিয়ভাবে ইনিশিয়েটেড। কমান্ড ইনিশিয়েটরগুলি বিস্ফোরকের যেটি একটি রিসিভার থাকে, যা ওয়্যারলেস সিগন্যালের মাধ্যমে ইলেকট্রনিক ইম্পালস পাঠানো হলে বিস্ফোরণ ঘটবে। কমান্ড ইনিশিয়েটরগুলির সাধারণ উদাহরণ হল সেলফোন, পেজার, কর্ডলেস টেলিফোন, অটোমেটিক গ্যারেজ দরজা খোলার যন্ত্র, গাড়ির অ্যালার্ম, ওয়্যারলেস ডোরবেল এবং রিমোট নিয়ন্ত্রিত খেলনা। স্বয়ংক্রিয়ভাবে ইনিশিয়েটরগুলি মানুষের বিনা হস্তক্ষেপেই স্বয়ংক্রিয়ভাবে বিস্ফোরিত হয়, যা আমি নিলয়ের পরিবারকে মারতে ব্যবহার করেছি। এই ইনিশিয়েটরের সাধারণ উদাহরণ হল ট্রিপ ওয়্যার,
প্রেসার প্লেট যা নির্দিষ্ট পরিমাণ ওজন স্থাপন করলে ট্রিগারিং মেকানিজম সক্রিয় করে, ইনফ্রারেড সিস্টেম যা একটি গাড়ির রিসিভারের সাথে রশ্মি সংযোগ ভেঙে দিলে ট্রিগারিং মেকানিজম সক্রিয় করে, এবং চুম্বক ক্ষেত্রের পরিবর্তনের ফলে ট্রিগার হওয়া চুম্বক ডেটোনেটর। আইইডিগুলিকে ধ্বংসাবশেষ বা রাস্তার ধারের মতো দেখতে গোপনে রাখা হয়েছে। এগুলি বৃদ্ধাশ্রমে কোনো জানালার রেলিংয়ের পিছনে, রান্নাঘরে পশুর চামড়াতে এবং বৃদ্ধাশ্রমের পাশ দিয়ে একটি কালভার্ট আছে, সেই কালভার্টের ভিতরে স্থাপন করেছি এবং সেগুলিকে মাটিতে গর্ত করে পুঁতে ফেলেছি। লুকানো আইইডি খুঁজে বের করতে এবং ধ্বংস করতে নিলয় সেনাবাহিনী ভারী সাঁজোয়া ইঞ্জিনিয়ারিং সরঞ্জাম তৈরি করেছে, যা নজরদারি পরিচালনা করতে পারে এবং তারপরে আবিষ্কৃত যে কোনো ডিভাইসকে দূরবর্তীভাবে বিস্ফোরণ ঘটাতে পারে। নিলয় সেনাবাহিনী আইইডি শনাক্ত করার জন্য বিস্ফোরক স্নিফিং কুকুরসহ K9 ইউনিটকে মাঠে নামাতে পারে। বিভিন্ন জ্যামিং ডিভাইস যেমন ওয়্যারলেস ট্রিগারিং সিগন্যালগুলিকে বাধা দেওয়ার জন্য ওয়ারলক সিস্টেম স্থাপন করা হয়েছিল। এই ধরনের সিস্টেমগুলি কার্যকর, কিন্তু প্রতিক্রিয়া হিসেবে অনেক অঞ্চলে সেনাবাহিনীরা কেবল হার্ডওয়্যার্ড ইনিশিয়েশন সিস্টেম ব্যবহার করতে শুরু করেছে, যা ওয়্যারলেস সিগন্যালের উপর নির্ভর করে না। যদিও শুধুমাত্র প্রযুক্তিগত উপায়ের আইইডি মোকাবেলা করা কঠিন, সম্পূর্ণ কার্যকর পাল্টা ব্যবস্থাগুলি সেই সামাজিক নেটওয়ার্ককেও লক্ষ্য করতে হবে যা আইইডির অস্তিত্বকে সক্ষম করে, যেমন ডিভাইসগুলির অর্থায়নকারী, যারা সেগুলি তৈরি করে, যারা সেগুলি স্থাপন করে এবং এমনকি যারা নজরদারি হিসেবে কাজ করে, অর্থাৎ ডিভাইসগুলি আসলে বিস্ফোরিত হওয়ার আগে যারা সহায়ক কার্যকলাপ পরিচালনা করে তাদের সকলকে। আমি এসব দেখব, তোমরা শুধু খেয়াল রেখো বৃদ্ধরা কখন যেন অফিসের লোকসহ একসাথে প্রতিষ্ঠানে থাকে। যাও এখন, সিগন্যাল পেলে সেখান থেকে সরে আসবে। অ্যানাকন্ডার কথা শুনে সবাই দ্রুত বের হয়ে যায়। সে আবারও রুমে চলে আসে, চেয়ারে বসে একটা সিগারেট চালায় অ্যানাকন্ডা। তার গায়ের কাপড়ে বিরাট বড় অ্যানাকন্ডার ছবি আঁকানো, মাথায় হুডিটাও সাপের মতোই বানানো। কিন্তু নিলয়ের সাথে তার শত্রুতা কিসের এত? নিলয় পায়চারি করছে। ফাহি আসলো সেখানে, নিলয়ের পেছনে এসে দাঁড়ায়। ফাহি বলে, আমাকে কেন অফিসে নিয়ে এসেছো? কারণ তোমার বিপদ হবে, তাই সব সময় সাথে রাখছি। এতটা ভাবো আমাকে নিয়ে? ভাবি। নিলয়, জানো যখন রাহি আপুকে নিয়ে তোমার নামে কথা উঠল, সেদিন অনেক অবাক হয়েছিলাম। আমি তোমাকে আরো 5 বছর আগে থেকে পছন্দ করতাম, সেদিনের চুমুরও আগে থেকে। তোমার জন্য কত অপেক্ষা করেছি আমি, কিন্তু তোমাকে পাওয়ার পর যে সুখ অনুভব করেছিলাম, তার বদলে মা বাবাকে চলে যেতে হলো। কে এমন করবে? সে আকাশ, এটাই আকাশ করেছে, তাকে আমার ধরে ফেলব। অনেকগুলো প্রমাণ আমাদের কাছে এসেছে, পুলিশ অবধি যেন কোনো খবর না যায়। আজকে রাতে আকাশের ওখানেই মিশন। নিলয় দ্রুত অফিস রুমে প্রবেশ করলো। পিছনে ফাহিও আসছে। নিলয় বলে, আমাকে সাজিয়ে দাও, আমি যেন মাতাল টাইপ বেশ নিতে পারি, আর আমার চেহারা মেকআপ করে চেঞ্জ করেও। আর তোমরা সবাই পোস্ট নিয়ে পুরো মাদ্রাসা এরিয়া ঘিরে ফেলো। হ্যাঁ, সেটা ছদ্মবেশ করো। অর্ক, মাদ্রাসার বাইরের যে ক্যামেরাগুলো আছে সেগুলো বন্ধ করে ফেলো। আমি কোড দেব তোমার কাছে। শুভ, রেডি হয়ে যাও। রাফাত, তুইও রেডি। আর মিয়ান, তুমি পিছনে থাকবে। নিলয়কে সাজাতে ব্যস্ত হয় সবাই। ওদিকে মারিয়াকেও সাজাতে থাকে সাদিয়া। সাদিয়া যখন দুলগুলো খুলতে যাবে, তখনই মারিয়া বলে, আবা, দুল খুলিয়েন না, আমার বাবার দেওয়া শেষ উপহার ছিল, আমি এটাই পরে থাকি সব সময়। আর মাথায় হাত দিয়েন না বেশি, অনেক ব্যথা লাগে। ভাইয়া গত রাতে নেশা করে এসে আমার মাথায় দেওয়ালের ধাক্কা দিয়েছিল, আমার অনেক ব্যথা আছে মাথার ওপরে। আচ্ছা, তোমাকে সুন্দর করে সাজিয়েছি, তুমি চলো আমার সাথে। আজকের পর থেকে তুমি আমার মতো করেই চলবে, অনেক টাকা হবে তোমার। সাদিয়ার ফোন বেজে ওঠে। সাদিয়া বাহিরে চলে আসে। আকাশ কল করেছে। কি হলো, মালটা কোথায়? জলদি নিয়ে আয়। আর ভালো লাগছে না, বহুদিন হলো নতুন মাল খাই না। আজকে সারা রাত ফুর্তি করব। চিন্তা নেই বস, সব রেডি, আমি আনছি, অপেক্ষা করেন। ওদিকে সাদিয়া চলে যেতেই মারিয়া বলে, শুনতে পাচ্ছি তোমরা? হ্যাঁ, পারছি। সব কিছু কি ঠিক আছে? এখন অবধি ঠিক আছে। আমি চলে এসেছি, মাদ্রাসার সামনে গেটে আছি। আমি যখন ঢুকবো তোমাকে জানাবো।
ঠিক আছে? কি ঠিক আছে? মানে আমার সাজগোজ ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এবার চলুন। সাদিয়া মারিয়াকে নিয়ে পিছনের দিকে আসলো। তারপর অন্ধকার সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে থাকে। সেসব রেকর্ড হতে থাকে তার ক্যামেরায়। অপরদিকে অর্ক সব কিছু দেখছে, আর নিলয় কোডিংয়ের সাহায্যে সামনে থাকা সব ক্যামেরা হ্যাক করে নিতে থাকে, যেন কেউ ভিতরে না বসে ওদের দেখতে পারে। মারিয়াকে যখন মেইন রুমে প্রবেশ করাবে এমন সময় নিলয় মাদ্রাসার ভেতরে প্রবেশ করার জন্য আসে, কিন্তু সেখানে দারোয়ানেরা আটকায়। রাতে সামনে দিয়ে কাউকে প্রবেশ করানো নিষেধ, কিন্তু নিলয় মদ তার গায়ে ঢেলে এসেছে, মাতালের মতো চিৎকার করছে। মারিয়া সেটা জানে। বারান্দা থেকে সে দেখতে পায়। সাদিয়াকে বলে, আপা দেখুন, আমার ভাই এসেছে, আমাকে অনেক মারবে, আমাকে বাঁচাও, দয়া করে কিছু করো। তুমি এই রুমে যাও, আমি তোমার ভাইকে দেখছি। যাও তো, তুমি ইন্টারভিউ দাও। সাদিয়া রুমের ভিতরে মারিয়াকে প্রবেশ করালো, তারপর দৌড়ে নিচে চলে আসে। মারিয়া রুমে এসে দেখতে পায় 5 জন ছেলে বসা। ওদেরকে মারিয়া চেনে, আকাশ, ফারহান, নাজিম, নয়ন ও সুজন। মারিয়াকে বসতে বলে। মারিয়া একটি চেয়ারে বসলো। আকাশ বলে, সাদিয়া তোমার কথা বলছে, তুমি কি তার কাজিন হও? জি স্যার। তোমার কাছে হবে সার্ভিস দেওয়া, যে যেটার অর্ডার করবে চুপচাপ সেটা মেনে নিবা। আচ্ছা স্যার। চলো তাহলে ইন্টারভিউ শুরু করি। তুমি কি ফ্রেশ কিস পারো? কি সেটা? অভি চুমু। না স্যার। কিন্তু কেন? আসো তোমাকে শেখাই, আমাকে কিস করবা। আমি পারবো না, এসব কেমন ইন্টারভিউ? প্রথম কাজ হলো আদর করা, আসো তোমাকে আদর শেখাই। কথাটা বলে ফারহান উঠে দাঁড়ালো। ওদিকে গেট থেকে নিলয়কে আসতে দেখে সাদিয়া। নিলয় আসে ভিতরে। সাদিয়ার কাছে এসে নিলয় বলে, ওই মেয়ে, আমার বোন এসেছে এখানে। সে কোথায়? বের কর তাকে। ওকে আজকে মারতে মারতে আমি বাড়ি নিয়ে যাব। নেশার জন্য টাকা দেয় না, ওরে আজকে মেরে ফেলবো। চুপ, বের হয় এখান থেকে, না হলে তোর অবস্থা এমন করব জীবনেও উঠে দাঁড়াতে পারবি না। আমার বোন কোথায়? আছে, আয় আমার সাথে। সাদিয়া নিলয়কে একটা রুমে নিয়ে যায়। রুমের ভিতরে দেখে কয়েকটা ছেলে। সাদিয়া রুমের দরজা আটকাতেই শুভ্রতার ফোর্স নিয়ে ভিতরে প্রবেশ করে, দারোয়ানকে সরিয়ে দেয়। নিলয়কে এই 4 জন ছেলে মারতে যাবে, তখনই নিলয় বোতল দিয়ে একজনের মাথায় জোরে বাড়ি দেয়। সাদিয়া এটা দেখে ভয় পেয়ে গেছে। সাদিয়া চিৎকার দেয়। নিলয় সাদিয়ার ওড়না ধরে হাতে পেঁচিয়ে নেয়, তারপর বোতলের ভাঙা ধারালো কাঁচ ধরে বাকি 3 জনের গলায় পেটে লাগাতে ঠুকিয়ে দেয়। সাদিয়া ভয়ে চিৎকার করে ওঠে। নিলয় এগিয়ে আসে সাদিয়ার কাছে। সাদিয়া ভয়ে পেছাতে থাকে। তারপর নিলয়ের গায়ে হাতে রক্ত লেগে আছে। সাদিয়ার দিকে তাকায় সে। সাদিয়া ভয়ে চমকে ওঠে। এখনও সে বুঝতেই পারে না তাকে ট্র্যাপে ফেলানো হয়েছে। নিলয় এগিয়ে যায় সাদিয়ার দিকে। সাদিয়া ভয়ে পিছায়। একটা সময় দেয়ালে পিঠ থেকে যায় ওর। সাদিয়া ভয় আর অবাক করা কণ্ঠে বলল, কে কে তুমি? আমার কাছে আসবে না, আমাকে মারবে না। সিকিউরিটি, সিকিউরিটি, হেল্প, বাঁচাও আমাকে। আমি কে সেটা তোকে জানতে হবে না, কিন্তু তোকে আজকে আমি ধর্ষণ করব। এরপর বুঝবি অন্য মেয়েদের সাথে হওয়া অন্যায়গুলো তোর কেমন লাগে। আজকে তোকে কেউ বোঝাবে না, আমি না ছেলে তোকে তো মেরেই ফেলবো। তোমার পায়ে পড়ি, আমাকে মাফ করে দাও। আমি টাকার জন্য এই কাজগুলো করি, আমাকে দয়া করে ছেড়ে দাও। আমার সাথে ওরকমটা করো না, আমাকে বেরো না। আমার ঘরে একটা বাচ্চাও আছে, সে না খেয়ে মরবে, দয়া করো তুমি। ঠিক এই কথাগুলো যখন তোর কাছে অন্য মেয়েরা বলতো, কি বলেছিলি তাদেরকে? তাদেরকে তো কখনো উপকার করিসনি। রিয়া তোকে বারবার পা জড়িয়ে ধরে বলতো তুই ওর বোন, তোকে সে বোনের মতো দেখে, তার প্রতি তো দয়া দেখাসনি। তুমি কি রিয়ার লোক? চুপ, আজকে তোকে যা যা করার সব করবো। নিলয়ের কথা শুনে সাদিয়া আরও ভয় পায়। সে চিৎকার করতে করতে দরজা খোলে, কিন্তু দরজা খুলতেই দেখতে পায় কতগুলো আর্মি ফোর্স দরজার সামনেই দাঁড়িয়ে আছে। সাদিয়া আরও ভয় পায়। ভিতরে নিলয় আর সামনে আর্মি। বুঝতে পারে নিলয় আসলে একজন আর্মি। তাদের এটা এখন ঘিরে ফেলানো হয়েছে। সাদিয়া দৌড়ে এসে নিলয়ের পা জড়িয়ে ধরে। নিলয় তার গলা টিপে ধরে টেনে তুলল, তারপর বলল, মাদ্রাসার বাচ্চাগুলোকে আটকে রেখেছিস? হ্যাঁ, ওদেরকে আমরা বেড়ে একটা করে কিডনি, লিভার সবগুলোই বের করি। কোথায় আছে ওরা? আটকে রেখেছে মাটির নিচের ঘরে, পাশেই সিঁড়ি ঘর, সেটার নিচে দিয়ে মাটির নিচে একটা ঘর বানানো আছে, ওখানেই আটকে আছে। শুভ, চলে যাও ওখানে। রাপার সামনে থেকে এগিয়ে আসো,
যে সামনে পড়বে তাকে আদামরা করে তারপর এগিয়ে আসবে। সাদিয়া আজকে ফেঁসে গিয়েছে। এইভাবে তাদের সাথে হঠাৎ গেমসকে খেললো। তারা পুরো ইনফরমেশন নিয়েই এখানে এসেছে। রিয়াই কি তবে ওদের পাঠিয়েছে? নিলয় সাদিয়ার দিকে তাকিয়ে বলে, তোর জন্য একটা শেষ চান্স আছে।